Welcome to YouTube channel Physics Project with মোহনলাল। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় প্রবাহী তড়িতের উপর আলোচনা করছি। এর একটা উপ-একক তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক্যাল পাওয়ার এর উপর আলোচনা করব। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা এই চ্যানেলটা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করতে পারো, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমে দেখো, আমরা কয়েকটা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের আমরা ছবি দেখছি স্ক্রিনে, যার প্রথমে রয়েছে সিলিং ফ্যান, টেবিল ফ্যান এবং ইলেকট্রিক আয়রন, তাছাড়া ফ্রিজ। এগুলো আমরা বাড়িতে বৈদ্যুতিক যন্ত্র সামগ্রী ব্যবহার করে থাকি। এছাড়াও ব্যবহার করে থাকি দেখো এসি, মাইক্রোওয়েভ, ওভেন এবং জল গরম করার জন্য ইলেকট্রিক গিজার। তাছাড়া রয়েছে দেখো, এটা অনেক আগে, এখন এর ব্যবহার কমে এসছে, ভাস্বর বাতি, সিএফএল ল্যাম্প এবং এলইডি ল্যাম্প। এই সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আরও অনেক যন্ত্রপাতি রয়েছে, আমরা কয়েকটা উদাহরণে নিলাম। এদের মধ্যে একটু লক্ষ্য করে দেখো, আমরা সচরাচর যেটা দেখি যে এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলোর যে বিদ্যুৎ খরচের প্রবণতা কিছুটা কম, অর্থাৎ এরা কম বিদ্যুৎ অপচয় করে বা ব্যবহার করে। আবার এই ধরনের যন্ত্রগুলো দেখো, তার তুলনায় কিছুটা বেশি বিদ্যুৎ অপচয় করে, অর্থাৎ এরা গ্রহণ করে এদের থেকে বেশি। আরও বেশি গ্রহণ করে দেখো এই সমস্ত এসি, মাইক্রোওয়েভ এবং সব থেকে বেশি ব্যবহার করে জল গরম করার জন্য গিজার। তাহলে এদেরকে একটা পর্যায়ে যদি দেখি, এই যে বিদ্যুৎ অপচয় করছে বা ব্যবহার করছে, এই টার্মটা আমরা ব্যবহার করছি আমাদের স্বাভাবিক ধারণা থেকে বলছি যে এরা কম কারেন্ট নেয়, এরা বেশি কারেন্ট নেয়, এরা আরও বেশি কারেন্ট নেয়, তাই তো? কিন্তু পদার্থবিদ্যা এরকম করে বললে হবে না, এদেরকে একটা নিশ্চয়ই ভৌত রাশি দিয়ে বলতে হবে। সেই ভৌত রাশিগুলো কী, এখন আমরা একটু আলোচনা করব। এই যে বিদ্যুৎ গ্রহণ করে, সেটাকে আমরা দেখো আমরা ফিজিক্যালি কীরকম মেজার করব। এখানে একটা ব্যাটারি অর্থাৎ তড়িৎ উৎস দেওয়া হয়েছে, এখান থেকে প্রবাহ পাঠানো হবে। কার মধ্যে প্রবাহ পাঠানো হবে না, এই বৈদ্যুতিক বাল্বটার মধ্য দিয়ে। তার জন্য একটা সুইচ রয়েছে, একটা প্রবাহ মাপার জন্য অ্যামমিটার, আর বৈদ্যুতিক বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদ মাপার জন্য ভোল্টমিটার রয়েছে। এটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব প্রভেদ দিচ্ছে ভোল্টমিটার, আর এটা হচ্ছে কতটা প্রবাহ ঘটছে সেই অ্যামমিটার। ঠিক আছে? তার মানে দেখো, লক্ষ্য করে এটাকে যদি আমি একটা বর্তনীর সাহায্যে লক্ষ্য করে দেখাই, এই পাশে রয়েছে ব্যাটারিটা, এই যে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ, আর এটা জিরো টার্মিনাল দেখিয়েছে, নেগেটিভ টার্মিনাল, আর সুইচ, অ্যামমিটার, ভোল্টমিটার, আর এইখানে দেওয়া আছে ল্যাম্প। তাহলে এইখানে ল্যাম্পটা যোগ করা আছে, এটা হচ্ছে লোড। এইখানে যোগ করা আছে ব্যাটারি। ঠিক আছে? তাহলে এদিকটা হচ্ছে ইনপুট, এই লোডটা ইনপুট দেওয়া হচ্ছে, আর লোডটা যে এনার্জি তৈরি করবে সেটা হবে আউটপুট। ধরো কোথাও আলো তৈরি করছে, কোথাও তাপ তৈরি করছে, যেটা উৎপন্ন করছে, বৈদ্যুতিক শক্তির পরিবর্তন করছে। আমাদের এই সমস্ত আলোচনাগুলো সব কিন্তু এই যে ইনপুট বৈদ্যুতিক শক্তিটা, অর্থাৎ ইনপুট কতটা আমি দিচ্ছি, এটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা আলোচনা করব। আর কিছু কিছু ক্ষেত্রে এই আউটপুট এনার্জি, এই আউটপুট, এটাকে আমরা বলছি আউটপুট এনার্জি, আর এদিকটা হচ্ছে ইনপুট। বেশিরভাগ ক্ষেত্রে ইনপুট নিয়ে আলোচনা, কোনো কোনো ক্ষেত্রে আউটপুট বা ইনপুট এনার্জিটা আলোচনা করবো, সেটাকে দক্ষতা হিসাবে করবো, সেটা একটা বিশেষ ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রেই আমরা বলবো কতটা বৈদ্যুতিক শক্তিও গ্রহণ করেছে। ঠিক আছে? তাহলে সেই গ্রহণ করেছে কতটা মাপার জন্য আমাদের দুটো টার্ম মেনলি পেয়ে গেছি। একটা হচ্ছে প্রবাহ মাত্রা অ্যামমিটার দিয়ে মাপছি, আর ভোল্টমিটার দিয়ে দুই প্রান্তের বিভব প্রভেদ করছি। এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ ভি ইন্টু এ,
এই যে রাশিটা দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের তথ্য দেয়, সেটা হচ্ছে এর পাওয়ার, কতটা পাওয়ারের, এই ল্যাম্পটা যে কতটা প্রতি সেকেন্ডে কতটা বিদ্যুৎ অপচয় করছে সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কী করে পাচ্ছি না, অ্যাম্প মিটারের পার্ট আর ভোল্ট মিটারের পার্ট জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে এই যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, এটাই একটা আমাদের এখানকার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। ক্লিয়ার? তাহলে ক্ষমতা মাপার জন্য ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ করে দেবো। এর ডেফিনেশন একটু পরেই পেয়ে যাচ্ছি, কিন্তু আসল জায়গাটা লক্ষ্য করে দেখো। ইনপুট তড়িৎ শক্তিটা মাপবো, তার জন্য দুটো বিষয় আমাদের লাগবে, বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা। গুণ করলেই আমরা পেয়ে যাব তার যন্ত্রটার পাওয়ার, অর্থাৎ যন্ত্রটা কত হারে একক সময়ে কতটা বৈদ্যুতিক শক্তি সে ব্যয় করছে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো লক্ষ্য করে, এটাকে আমরা সুন্দর করে দেখিয়েছি। তড়িৎ ক্ষমতা বলছি কীরকম, তড়িৎ ক্ষমতা সমান বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। খুব ইম্পর্টেন্ট রিলেশন, পি ইকুয়ালস টু ভিআই। পি এর ইউনিটটা আমরা জানি ওয়াট, একক সময়ে যতটা শক্তি গ্রহণ করছে, জুল পার সেকেন্ড ওয়াট। এগুলো সব ডেফিনেশন যাচ্ছি। আগে মূল আইডিয়াটা দেওয়ার জন্য এটা বললাম যে অ্যাম্পিয়ার আর ভোল্ট এটা মাল্টিপ্লাই করলে এর ক্ষমতা পেয়ে যায়। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, এর সঙ্গে যদি আমরা সময়ের একটা ব্যাপার ধরি, অর্থাৎ কত সময় ধরে এই প্রবাহটা ঘটছে, তার জন্য একটা স্টপ ওয়াচ রাখি। তাহলে স্টপ ওয়াচে আমরা টাইম পেয়ে যাব, প্রবাহ কত সময় ধরে ল্যাম্পটা জ্বলছে সেটাই টাইম মেপে নিলাম। তাহলে আগেরটার সঙ্গে দেখো ভোল্ট ছিল, কারেন্ট ছিল, তার সঙ্গে শুধু টাইমটা মাল্টিপ্লাই করে দিলাম। এটা কিন্তু একটা অন্য ভৌত রাশিকে ডিনোট করবে, এটা ডিনোট করবে তড়িৎ শক্তিকে। আগেরটাই ছিল পার সেকেন্ডে, ওই জন্য টিটা 1 হয়ে গিয়েছিল, এটা টি সময়ে কতটা তড়িৎ শক্তি সে নিচ্ছে। ঠিক আছে, শুধু তফাৎটা এইটুকু, সেটা হচ্ছে পার সেকেন্ডে হলে ক্ষমতা হয়ে যাবে, কারণ আমরা জানি তো ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে পি ইন্টু টি। এইটা যদি পাওয়ার হয়, পাওয়ারকে টাইম দিয়ে গুণ করো, তাহলে এনার্জি পেয়ে যাবো। তাহলে দেখো লক্ষ্য করে, যে কোনো জায়গায় ইনপুট তড়িৎ শক্তি মাপার জন্য তিনটে বিষয় লাগবে, অ্যাম্পিয়ার মানে আই, বিভব প্রভেদ ভি আর টাইম টি। তিনটেকে মাল্টিপ্লাই করো, তড়িৎ শক্তি পেয়ে যাবে। এবার কী ইউনিটে নিচ্ছ সেই অনুযায়ী তার ইউনিট আসবে। ঠিক আছে, টাইমটা কী যে নিচ্ছ সেটা একটা বিরাট ফ্যাক্টর এখানে। আমরা বাড়িতে যে বৈদ্যুতিক মিটার থাকে আমাদের বাড়িতে, সেই বৈদ্যুতিক মিটার কিন্তু এই তড়িৎ শক্তিকে মেজার করে, তড়িৎ শক্তিকে মেজার করবে, তবে একটা সেটা বড় ইউনিট, কিলো ওয়াট আওয়ার। এখানে দেখো এই সাইডে লেখা থাকে ওই যে, আচ্ছা কে ডাব্লিউ এইচ, কিলো ওয়াট আওয়ার। এটা ওয়াট আওয়ার দেওয়া আছে, একে 1000 দিয়ে গুণ করলে তবে কিলো ওয়াট আওয়ার হবে, মানে এখানে কে বসাতে হবে, কিলো ওয়াট আওয়ার। একটু বড় একক, এর থেকেও বড় একক, এবার আমরা আলোচনা করব। তবে মূল বিষয়টা লক্ষ্য করো যে তড়িৎ শক্তি মানে সেখানে কী আসছে আর পাওয়ার মানে কী আসছে। ভি ইন্টু আই করলে পাওয়ার পাবো, তার সঙ্গে টাইম গুণ করে দিলে তড়িৎ শক্তি, কতটা তড়িৎ শক্তি সে ব্যয় করছে পাবো, যেটা আমরা এনার্জি মিটার দিয়ে পরিমাপ করে থাকি। ঠিক আছে, আর পাওয়ারটা যন্ত্রের গায়ে লেখা থাকে, ভোল্টেজটা লেখা থাকে আর তার পাওয়ারটা লেখা থাকে, ফলে সব তথ্যই আমরা যন্ত্র থেকেই পেয়ে যাব। এবার পরপর আমরা আলোচনায় এসে যাচ্ছি, প্রত্যেকটা ডেফিনিশন এগুলো লক্ষ্য করে দেখো। এরপরেই তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতার ডেফিনিশন যেটা আমরা বলেছিলাম, দেখো লক্ষ্য করে, সময়ের সাপেক্ষে, অবশ্যই সময় একটা ফ্যাক্টর, কোনো তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হার। এই বৈদ্যুতিক কার্য করা মানে বুঝতে হবে কতটা ইনপুট নিচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি, কিন্তু যন্ত্রটা যে কাজ করছে সেটা ভাববে না। অথবা বলছি তড়িৎ শক্তি ব্যয় করার হারকে, এটা একটু ভালো, কারণ তড়িৎ শক্তি ব্যয়টাই আমরা লক্ষ্য করবো, ইনপুট যে এনার্জিটা, বাইরেকে বলতে পারো একক সময়ে যে তড়িৎ শক্তি ব্যয় করে। ঠিক আছে, টাইম ফ্যাক্টরটা, টাইমটা তোমাকে এখানে খুব ভাইটাল, টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে সেইটাই হবে তার ক্ষমতা। এটা একটু আগে বলেছি, ক্ষমতা পাওয়ার জন্য দুটো বিষয় লাগবে, বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রা। দুটোকে মাল্টিপ্লাই করো, তার পাওয়ার পেয়ে যাবে। ক্লিয়ার? বেশ, এবারে আমরা এসে যাচ্ছি, এখানে একটু ছোট্ট পরিবর্তন আছে দেখো লক্ষ্য করে। যদি আমরা এই
ভি জায়গায় আই আর বসাই, তাহলে ভিকে বসাচ্ছি কি, ভি সমান আমরা জানি আই আর, ওহমের সূত্র থেকে পাচ্ছি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ওই আই আর এখানে বসালে দেখো একটা নতুন টার্ম এসে যাচ্ছে আই স্কোয়ার আর, ঠিক আছে। তাহলে আই যদি জানি আর পেয়ে যাব, অথবা আর জানলে আই পেয়ে যাব, ঠিক আছে, পাওয়ার থেকে। অথবা এখান থেকে আমরা আর একটা তথ্য পেতে পারি, দেখো এটাকে চেঞ্জ করা হয়েছে, এখান থেকে আই বের করে নেওয়া হয়েছে, তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর। ওইটা যদি পুট করা হয় আয়ের জায়গায়, তাহলে দেখো আবার একটা নতুন রাশি পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই আর। তার মানে পাওয়ারের সঙ্গে কতগুলো রিলেশন পেলাম, দেখো পাওয়ারের সঙ্গে একবার পেয়েছি পি সমান ভি ইন্টু আই, আবার একবার পেলাম পি সমান আই স্কোয়ার আর, আবার একবার পেলাম পি স্কোয়ার ভি স্কোয়ার বাই আর। এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি জানলে সমস্ত অঙ্কগুলো প্রায় হয়ে যাবে, এইটা আর এটা, এখান থেকে এটা আসছে, তাহলে একটা জানলেই দুটো পেয়ে যাচ্ছে। এই দুটো ফর্মুলা একদম ক্লিয়ারলি মনে রাখবে, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, যেখানে আর হচ্ছে ওই যন্ত্রটার রোধ, আর ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ, যেটা একটু আগেই বলেছিলাম। ক্লিয়ার? তড়িৎ ক্ষমতার এবারে আমরা একক পাবো, এর একক হচ্ছে, এসআই একক হচ্ছে ওয়াট। ওয়াটটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে দেখো পি সমান অ্যাকচুয়ালি পেয়েছিলাম ডব্লু বাই টি, ডব্লু মানে কার্য আর টি হচ্ছে সময়। তাহলে কার্যের একক যদি বসাই, কার্যের একক হচ্ছে জুল, জুল আর এটা হচ্ছে সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এবং সেই জুল পার সেকেন্ডকে এখানে বলা হচ্ছে ওয়াট। তাহলে 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার 1 সেকেন্ড। বা এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এই জুলটাকে ভেঙে দেওয়া হয়েছে, জুল মানে হচ্ছে ভোল্ট ইন্টু কুলম, আবার কুলম বাই সেকেন্ডকে আমরা বলতে পারি অ্যাম্পিয়ার, এটা চেঞ্জ করা হচ্ছে। তার মানে সেই একই ফর্মুলা এসে গেলো, দেখো ভি ইন্টু আই, যেটা আমরা সেই প্রথমেই করেছিলাম, ভি ইন্টু আই, এই ভি আর ইন্টু আই, এই যে, ঠিক আছে। তার মানে এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। এবারে তড়িৎ ক্ষমতার এসআই একক ওয়াট। ওয়াট লেখার সময় দেখো একটা ফলো করতে হয়, যখন আমরা ফুল ফর্মে লিখবো তাহলে ডব্লুটা স্মল লেটারে, যখন শুধু সিম্বলে লিখবো তখন ডব্লুটা কিন্তু ক্যাপিটাল লেটারে, যেহেতু এটা বিজ্ঞানীর নামে আসছে। এসআই একক ওয়াট। তাহলে 1 ওয়াট বলতে আমরা কি বুঝছি, 1 ওয়াট মানে দেখো তাহলে বোঝাবে 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি গ্রহণ করে বা কার্য করে, তাই তো। 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করলে তার ক্ষমতা হবে 1 ওয়াট। ক্ষমতা সমান ভি ইন্টু আই, এটা বলে দিয়েছি, একই কথা। ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটাও বলতে পারি একই। এর বড় একক কিছু রয়েছে দেখো, যেটা আমরা, এগুলো ছোট একক, ওয়াট হচ্ছে খুব ছোট একক, কিন্তু তার বড় একক দেখো কিলো ওয়াট। কিলো মানে আমরা জানি 10⁻³ তাহলে 1 কিলো ওয়াট ইকুয়ালস টু দেখো 10⁻³ ওয়াট। আবার একটা বড় একক আছে দেখো মেগা ওয়াট, এই মেগা, মেগা মানে 10⁻⁶, তাহলে 1 মেগাওয়াট সমান 10⁻⁶ ওয়াট। এটা মনে রাখতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খুব গিজার, এগুলো হচ্ছে কিলো ওয়াটে ইউজ করা হয়। ধরো একটা গিজারের পাওয়ার হচ্ছে 3 কিলো ওয়াট, তাই তো, তার মানে অ্যাকচুয়ালি 3000 ওয়াট। 3 ইন্টু কিলোর জন্য 1000 এসছে, 3000 ওয়াট। আবার কোনো একটা পাওয়ার স্টেশন থেকে, যেটা ধরো বিদ্যুৎ উৎপাদন করে যে সমস্ত পাওয়ার স্টেশন, তাদের ক্ষমতাটা অনেক বেশি হয়, তাদেরকে অনেক মেগাওয়াটে বলা হচ্ছে। মনে করো আমাদের নিজেদের যে থার্মাল পাওয়ার, ওখান থেকে বিদ্যুৎ তৈরি হয় 500 মেগাওয়াট। 500 মেগাওয়াট, একটা বিশাল পরিমাণ ক্ষমতা ওখান থেকে সৃষ্টি হয় প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তাহলে বড় একক রয়েছে, ছোট একক, এটা মনে রাখবে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আসছি তড়িৎ শক্তি, যেটা বলে দিয়েছিলাম। তড়িৎ শক্তি মানে তাহলে নিশ্চয়ই টাইম ফ্যাক্টর এখানে আসবে না, মোট কার্যে, যে কোনো তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্য, যতটা সে কাজ করবে সেইটাকে আমরা বলছি তার তড়িৎ শক্তি। অ্যাকচুয়ালি কাজ করবে এখানে তড়িৎ শক্তি মেজার করবো না, যতটা তড়িৎ শক্তি সে গ্রহণ করছে, অর্থাৎ এটা ধরে নিচ্ছি যে যতটাই আমি দিচ্ছি ততটাই কাজ করছে, সেই কনসেপ্টে কিন্তু এটা আসছে। আদৌ এটা হয় না, ঠিক আছে। আমার এখানে ইনপুট যতটা সে কার্য করছে বলছি, কিন্তু যতটা তড়িৎ শক্তি অ্যাকচুয়ালি গ্রহণ করছে, ব্যাপারটা ইনপুটে আমি ধরবো, আউটপুটটা এখানে ফ্যাক্টর নয়। যন্ত্রটা কতটা কাজ করছে সেটা কিন্তু বলতে পারছি না, যন্ত্রটা এতটা শক্তি দিচ্ছি তাই সে অতটা কাজ করার সামর্থ্য অর্জন করছে, তাই তো, এই কনসেপ্টেই বলা। কিন্তু যন্ত্রটা যে আউটপুট দেবে সেটা কিন্তু এইটা দেবে না।
এটা একটু খেয়াল করে রাখবে। যন্ত্রটার কার্য করার সামর্থ্য কিন্তু যেটা ইনপুট দিচ্ছি ততটা নয়। ক্লিয়ার? এইখানে দিয়েছি কার্য করার সামর্থ্য, কিন্তু অ্যাকচুয়ালি ভাববে যে যতটা তড়িৎ সে গ্রহণ করছে, যতটা তড়িৎ শক্তি তাকে দিচ্ছি সেটাই সে কার্য করার অর্জন করে, সামর্থ্য অর্জন করছে। ঠিক আছে, সেই হিসাবেই বলা। এবারে এর এককটা দেখো। এর এককটা সেই আগেরটায় যেমন লক্ষ্য করো ছিল ওয়াট, ক্ষমতার একক ছিল ওয়াট। আমরা জানি ক্ষমতার সঙ্গে যদি টাইম গুণ করি তাহলেই সেটা হয়ে যাবে তার গৃহীত তড়িৎ শক্তি, তাই তো? তাহলে ক্ষমতার একক ছিল ওয়াট, ওয়াটের সঙ্গে এই টাইমটা গুণ করা হয়েছে। টাইমটা যদি আমি আওয়ারে গুণ করে দিই তাহলেই এই ফ্যাক্টরটা চলে আসবে, ওয়াট আওয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে তড়িৎ শক্তির একক। ঠিক আছে, এই ওয়াট আওয়ার। তার মানে বলতে পারি যে আমি এখানে পিটাকে 1 ওয়াট করব আর টিটাকে 1 আওয়ার করব। তাহলে 1 ওয়াটের একটা বাতি 1 ঘন্টা চললে সে যে বৈদ্যুতিক শক্তি গ্রহণ করবে সেটাকে বলবো 1 ওয়াট আওয়ার। ঠিক আছে, দেখো এই ডেফিনেশনটা তাই করা আছে। এই যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে তড়িৎ শক্তি ব্যয় করে। ঠিক আছে, তার মানে 1 ওয়াট আওয়ার ইকুয়ালস টু 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। এই আওয়ারটাকে সেকেন্ডে করে দেওয়া হয়েছে, তাহলে 3600 3600 জুল। তোমাকে এমসিকিউ দেবে যে 1 আওয়ার ইকুয়ালস টু কত জুল, তাহলে ভেঙে নেবে, জাস্ট আওয়ারটাকে সেকেন্ড করবে, সেটাই ভ্যালু আসবে। এবারে আমরা এর একটা বড় এককে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটা ছোট একক, এটা অনেক বড় একক। এটা লক্ষ্য করে দেখো, এইখানে যেটা 1 ওয়াট ছিল সেটা এখানে হয়ে গেছে 1 কিলোওয়াট, বাকি সব একই থাকবে। এটা 1 ঘন্টা, এটাও দেখো 1 ঘন্টা। ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে, বুঝছো? তার মানে পাওয়ারটাকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে বৈদ্যুতিক শক্তি সে অপচয় করছে বা ব্যবহার করছে তাকে আমরা বলছি 1 কিলোওয়াট আওয়ার। এটার একটা অন্য একক নাম আছে, দেখো অন্য নাম, সেটা হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বটও বলি আমরা। তাহলে 1 বট ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারটাকে আমরা তাহলে ভাঙবো। 1 কিলোওয়াট আওয়ার মানে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। তাহলে 1000 ইন্টু আওয়ারটাকে সেকেন্ড করা হয়েছে, তাহলে 3600। তাহলে অ্যাকচুয়ালি এসে গেল দেখো 3.6 10⁶। এই 10⁶কে আমরা মেগাতে কনভার্ট করে দিচ্ছি। তার মানে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছোট্ট রিলেশন মনে রাখবে। 1 বট, বিওটি, 1 বট ইকুয়ালস টু 3.6 মেগা জুল। এই মেগা মানে 10⁶, ওই জন্য এটা হয়ে গেল। এটা খুব খেয়াল রাখবে, এটা প্রায় এমসিকিউতে তোমাদের জিজ্ঞাসা করা হয়। যদি মনে না থাকে এখান থেকে রিডিউস করে নেবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট রিলেশন দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে রাখতে হবে। তোমাকে প্রায় দেবে যে একটা বাড়িতে কতগুলো ফ্যান চলে, সেটা সংখ্যা বলে দেবে, কতগুলো লাইট জ্বলছে, বলছে কত বিওটি, সেখানে ইউনিট তোমার তড়িৎ শক্তি অপচয় হচ্ছে বা ব্যবহার হচ্ছে। তার জন্য ছোট্ট ফর্মুলা, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। এই 1000 এসছে কেন? কিলো ওয়াট আছে বলে, আমি এখানে ওয়াট করেছি, তাহলে ওয়াটটাকে কিলো ওয়াট করার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হলো। এই হচ্ছে জাস্ট ফর্মুলাটা, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। এটা কিন্তু সবসময় ঘন্টায় নেবে, সেকেন্ডে থাকলেও ঘন্টায় করবে, মিনিটে থাকলেও ঘন্টায় করে নেবে, তাহলে সরাসরি বিওটিতে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করব। পি সমান ভি ইন্টু আই, এটা, আর এই ফর্মুলাটা 1 বিওটি ইকুয়ালস টু 1 বিওটি নয়, নাম্বার অফ বিওটি, যেটা 1টা দেওয়া যাবে না, বিওটির সংখ্যাটা আমি পেতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। এই দুটো ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্কগুলো আমরা করে নেব। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা খুব ভালো করে মনে রাখবে। এবারে আমরা আসছি রেটিং বলে একটা তথ্য। দেখো প্রত্যেকটা যন্ত্রের গায়ে কয়েকটা তথ্য লেখা থাকে, তার মধ্যে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, বিশেষ করে আমাদের যে ভাস্বর বাতিগুলো, এই ভাস্বর বাতির গায়ে লেখা থাকবে 220 ভোল্ট হাইফেন দিয়ে 40 ওয়াট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ওই যন্ত্র সম্বন্ধে দিচ্ছে। প্রথম তথ্যটা লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে বিভব প্রভেদ,
যে কোনো একটা যন্ত্রের বিভব প্রভেদ উল্লেখ থাকবেই, কারণ যন্ত্রটাকে আমি কত ভোল্টে লাগাবো সেটা আমি যদি না জানি তাহলে যন্ত্রটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। যেমন ধরো উদাহরণস্বরূপ বলি, এখানে একটা ফ্যানের দেওয়া আছে, দেখো এই ফ্যানের যে সিম্বলটা তোমাকে আমি বড় করে দেখাই। এখানে রয়েছে এই ফ্যানটা এখন বর্তমানে যে বেরিয়েছে রিমোট কন্ট্রোলের ফ্যান, বিএলডিসি ফ্যান আমরা বলি। এটা কিন্তু 12 ভোল্ট 36 ওয়াট। ঠিক আছে, এই ফ্যানটাকে যদি আমি 220 ভোল্টে লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে এটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তার মানে কোন ফ্যানটাকে কত ভোল্টে লাগালে সেটা সঠিকভাবে কাজ করবে, নিরাপদে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করবে। সর্বোচ্চ ক্ষমতা শুধু বলবো না, নিরাপদে, কারণ ভোল্টেজ একটু বাড়িয়ে দিলে ক্ষমতা বেড়ে যাবে ঠিকই, কিন্তু তার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাচ্ছে। নিরাপদে থাকবে অথচ সর্বোচ্চ ক্ষমতা প্রদান করবে, সেই ভাষাটা ইউজ করব। তার মানে এই ল্যাম্পটাকে 220 ভোল্টে লাগালে সে নিরাপদে সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে, এবং সেই সময় কি হবে না, ক্ষমতাটা হবে 40 ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 40 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে প্রতি সেকেন্ডে। কারণ ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাহলে ওটা যদি ভাঙি তাহলে 1 সেকেন্ডে 40 জুল সে তড়িৎ শক্তি নেবে। এরকমভাবে দেখো এখানে সিএফএলটা লক্ষ্য করো, সিএফএলটা যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, খুব কাছ থেকে একটু লক্ষ্য করে দেখো, এই জায়গাটায় এইখানটায় রয়েছে 26 ওয়াট, আর এর গায়ে লেখা থাকে 230 ভোল্ট। তার মানে এটাকে 230 ভোল্টে লাগালে সে সর্বোচ্চ নিরাপদে সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে, এবং সেই সময় সে প্রতি সেকেন্ডে 26 জুল তড়িৎ শক্তি নেবে। তার মানে ক্ষমতাটা হয়ে যাবে 26 ওয়াট। ঠিক আছে, একই রকমভাবে এখানে রয়েছে এটা ধরো 220 ভোল্ট এসি তো লেখা থাকবেই, কারণ এগুলো সব এসি, আর এটা হচ্ছে ধরো 65 ওয়াট। তাহলে এখান থেকে আমরা তার তথ্য পেয়ে যাচ্ছি, তাকে 220 ভোল্টে লাগালে সে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করবে, যেহেতু ফ্যানে রয়েছে উজ্জ্বলতার ব্যাপার নেই, আর সেই সময় প্রতি সেকেন্ডে 65 জুল তড়িৎ শক্তি গ্রহণ করবে। একই রকমভাবে বৈদ্যুতিক মোটরে, এগুলো সেই যে টোটোতে যে মোটরগুলো ব্যবহার করা হয় তাতে দেখবে, তাতে লেখা থাকে 48 ভোল্ট, আর লেখা থাকছে এটা একটু বেশি ওয়াটের হয় 300 ওয়াট। তাহলে 48 ভোল্ট মানে বুঝতেই পারছো, তাহলে আমাদের যে 12 ভোল্টের ব্যাটারিগুলো হয়, 4টে ব্যাটারি লাগে 12×4 = 48 ভোল্ট, আর সেই সময় সে 300 ওয়াট ক্ষমতা গ্রহণ করবে। তাহলে প্রত্যেকটা যন্ত্রের গায়ে সে কত ভোল্টেজে সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে বা সর্বোচ্চ ক্ষমতা প্রদান করবে, এবং সেই সময় সে কত ক্ষমতা নিচ্ছে সেটা তার গায়ে লেখা থাকবে। যেমন এইখানটা লেখা রয়েছে, দেখো এটা লেখা রয়েছে 2.3 কিলোওয়াট, আর ভোল্টেজটা দেওয়া আছে, একটা টিক থাকবে, ধরো এটা 48 ভোল্ট। তাহলে 48 ভোল্টে একে লাগাতে হবে, এবং সেই সময় সে 2.3 কিলোওয়াট ক্ষমতা প্রদান করবে। তাহলে এই যে যন্ত্রের গায়ে লেখা থাকা, এটাকে আমরা বলছি ভোল্টেজ রেটিং। ভোল্টেজ লেখা থাকে ভোল্টেজ রেটিং, আর এটাকে বলছি ওয়াট রেটিং। দুটোকে মিক্স করে আমরা বলছি রেটিং। তাহলে রেটিংয়ের দুটো পার্ট, একটা ভোল্টেজ, একটা পাওয়ার ক্ষমতা। ভোল্টেজটাকে বলছি ভোল্টেজ রেটিং, আর পাওয়ারটাকে বলবো পাওয়ার রেটিং। এটা যন্ত্রের গায়ে লেখা থাকবে অবশ্যই, কারণ কোন যন্ত্র কোন ভোল্টেজে কাজ করবে সঠিকভাবে সেটা এখান থেকেই জানা যাবে। ক্লিয়ার? এখানে দেখো সেই রেটিংটাই বলে দিয়েছি, সেটা যেটা ব্যাখ্যা করলাম সেটাই লেখা রয়েছে। কোনো বৈদ্যুতিক যন্ত্রকে নিরাপদে কার্যকরী হওয়া সুনিশ্চিত করার প্রয়োজনে সরবরাহ লাইনের বিভব প্রভেদের মান, যন্ত্রটির দ্বারা ব্যয়িত ক্ষমতার মান, এই যে দুটো বিভব প্রভেদের মান আর ব্যয়িত ক্ষমতার মান, ওই তথ্যগুলো যন্ত্রের গায়ে লেখা থাকে। এই তথ্যগুলোকে আমরা বলছি রেটিং। ক্লিয়ার? এবার দেখো কোনো বৈদ্যুতিক যন্ত্র যে নির্দিষ্ট বিভব প্রভেদে নিরাপদে সবচেয়ে বেশি কার্যকরী হয়, সেই নির্দিষ্ট বিভব প্রভেদটি যন্ত্রটির গায়ে লেখা থাকে, একে ভোল্টেজ রেটিং বলে। যেমন ধরো বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট। এর মানে কি, 220 ভোল্ট যদি বিভব প্রভেদে ওই যন্ত্রটাকে লাগাই তাহলে সে সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে, নিরাপদে সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে, অর্থাৎ কেটে যাবে না, অথচ সর্বোচ্চ উজ্জ্বলতা দেবে। এবং সেই সময় কি হবে না, প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে দেখো এই তথ্য থেকে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি তার
ক্ষমতা পেয়ে যাচ্ছি এবং বিভব প্রবণতা, তো ভি পেয়ে গেলাম এবং পি পেয়ে গেলাম, এই দুটো তথ্য পেয়ে যাচ্ছি। তাহলে পি সমান আমরা যদি জানি তাহলে পি সমান ভি ইন্টু আই, ওখান থেকে আই পেয়ে যাব। আবার পি সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তাহলে রোধ পেয়ে যাব। সব তথ্য এখান থেকে বেরিয়ে চলে আসে। ক্লিয়ার? বেশ, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আরেকটা দেখো রয়েছে তোমাদের যে বৈদ্যুতিক যন্ত্রের গুণমান যাচাই করার জন্য বৈদ্যুতিক সরঞ্জামের শক্তি দক্ষতার মূল্যায়ন। এখানেই সেই দক্ষতার কথাটা এসছে। দক্ষতা মানে বুঝতে হবে তাহলে আমি ইনপুট এনার্জি দিলাম কতটা আর আউটপুট পেয়েছি কতটা। এটা সবসময় মনে রাখবে যে আউটপুট বাই ইনপুট এনার্জি, এই দুটো রেশিওটাই আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে আউটপুট বাই ইনপুট, এই কথাটা একটু খেয়াল রাখবে। এটাকে আমরা বলি ওর যন্ত্রের দক্ষতা, এফিসিয়েন্সি। কতটা ইনপুট দিয়েছি আর কতটা আউটপুট পেয়েছি, আউটপুটটা ওপরে থাকবে। তাহলে যার দেখো ইনপুট সবসময় বেশি হয়, আউটপুট কম হয়, ওই জন্য দক্ষতাটা সবসময় 1-এর কম হবে। যদি শতকরায় বলি 100%-এর কম হবে। কারো 100% দক্ষতা আমি পাবো না, যতটা ইনপুট দিয়েছি ততটাই আউটপুট পেতে পারি না, কারণ তার নষ্ট হবেই। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো যার দক্ষতা বেশি, ঠিক আছে, দুটো যন্ত্রের কথা আমি যদি বলি, একটা যন্ত্রের দক্ষতা মনে করো 0.6, আর একটার মনে করো 0.8। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো কার আউটপুট বেশি হবে। 0.6 মানে আউটপুটটা তার কম, আর 0.8 মানে তার আউটপুট বেশি। অর্থাৎ একই যদি ইনপুট দিই, একই ইনপুট যদি এনার্জি দিই, তাহলে এর ক্ষেত্রে বেশি আউটপুট পাবো যার দক্ষতা বেশি। ক্লিয়ার? তার মানে এটাকে যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে যন্ত্রকে আমি কি করি, যন্ত্রের গায়ে এটা লিখে রাখতে হবে বোঝানোর জন্য যে এই যন্ত্রটার দক্ষতা বেশি। সেইটা করার জন্য আমরা একটা নতুন টেকনোলজি ব্যবহার করছি। সেটা হচ্ছে দেখো লক্ষ্য করে, এই কোনো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে প্রাপ্ত শক্তি মানে আউটপুট এবং ওই যন্ত্রে ব্যয়িত তড়িৎ শক্তির অনুপাত, অর্থাৎ কতটা আউটপুট পেলাম এটা হচ্ছে আউটপুট, আর এটা ইনপুট, কতটা ব্যয় করছে মানে তাকে আমি দিয়েছি, তাহলে ইনপুট। ওই আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি, এই রেশিওটাকে বলছি তার শক্তি দক্ষতা। ঠিক আছে? এই অনুপাতটা যন্ত্রে যেক্ষেত্রে যত বেশি তার দক্ষতা তত বেশি শক্তি সাশ্রয় করবে, অর্থাৎ কম ইনপুট নিয়ে বেশি কার্য সম্পাদন করবে। ঠিক আছে? যন্ত্রটি কম তড়িৎ শক্তি ব্যয় করে অধিক পরিমাণ কার্য করতে সক্ষম হবে। এটা যন্ত্রকে বোঝানোর জন্য আমরা কী করি কি না, যন্ত্রের গায়ে দেখো সারা বছর কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ করে তা থাকে তার মান, এবং শক্তি সাশ্রয়ের সূচক হিসেবে চিহ্নিত নির্দিষ্ট সংখ্যক তারকা সমন্বিত একটা লেভেল আটকানো থাকে। তোমরা যখন বাজারে ফ্রিজ কিনতে যাও, ফ্রিজ কিনলে দেখবে এই যে একটা লেভেলটা লক্ষ্য করো, এই লেভেলটার তথ্য দেখো, এইখানে লেখা আছে কত ইউনিট বছরে কারেন্ট অপচয় করবে অর্থাৎ বিদ্যুৎ অপচয় করবে। ধরো এখানে লেখা আছে 256 ইউনিট, বছরে 256 ইউনিট তড়িৎ শক্তি অপচয় করবে। আর এই যে দেখো লক্ষ্য করে কটা স্টার আছে, 1 2 3 4 5 স্টার। আবার কোনো যন্ত্রে দেখো 3টে স্টার থাকতে পারে, তাহলে 3টে স্টার আর এতে 5টা স্টার আছে, তার মানে বুঝতে পারছি যে এই যন্ত্রটার দক্ষতাটা বেশি। 3 স্টারের থেকে 5 স্টার ফ্রিজ অনেক ভালো হবে, কারণ ইনপুট কম নেবে। ইনপুট যদি একই ইনপুট দিই তাহলে এই ফ্রিজে বেশি আউটপুট পাবো, অর্থাৎ বেশি ঠান্ডা করতে সাহায্য করবে। আর 3 স্টারের ফ্রিজে কী হবে, কিছুটা কম, একই ইনপুট দিলেও কিছুটা কম ঠান্ডা হবে, অর্থাৎ তড়িৎ শক্তির অপচয়টা তাতে বেশি হবে, এতে কম অপচয় হবে। তাহলে এই কম অপচয় কি বেশি অপচয় বোঝানোর জন্য আমরা এই স্টার রেটিংটা ইউজ করছি। এটা শুধু ফ্রিজে নয়, ফ্রিজ ছাড়াও এসি মেশিনেও থাকে। তাহলে স্টার রেটিং লক্ষ্য করো, এখানে একটা তুলনামূলক আলোচনা করেছি। দেখো লক্ষ্য করে স্টার রেটিং 1 থেকে অ্যাকচুয়ালি 10 পর্যন্ত হয়, এখনও পর্যন্ত আমরা 5 স্টার পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল। তাহলে 1 2 3 4 5 স্টার। তাহলে কম্প্যারিজন যদি করি, 1 স্টারের ফ্রিজের থেকে 2 স্টার দেওয়া ফ্রিজ অনেক বেশি সাশ্রয়কারী।
তার থেকেও বেশি সাশ্রয়কারী হবে 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার, আরও বেশি সাশ্রয়কারী। ঠিক একই রকম লক্ষ্য করো, এসি মেশিনের গায়েও এরকম একটি লেভেল দেওয়া থাকে। ওই যে স্টারের সংখ্যা কত স্টার রয়েছে সেখানে দেখানো রয়েছে 5 স্টার ফ্রিজ এসি, তার মানে এটা বেশি সাশ্রয় করবে। এখানে যদি স্টার কম থাকে তার মানে ভাববে বেশি তড়িৎ শক্তি অপচয় করবে। তাহলে আমাদের টার্গেট সবসময় লক্ষ্য রাখবে যে কম তড়িৎ শক্তির অপচয় হবে। এটা বিই স্টার রেটিং করে, অর্থাৎ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, যেটা মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে এই মার্কিংটা করা হয়। তার মানে এক কথায় বলতে গেলে যে যন্ত্রের স্টার রেটিং যত বেশি হবে তত বেশি সে সাশ্রয়কারী হবে, অর্থাৎ কম বিদ্যুৎ অপচয় করবে। ক্লিয়ার? এটা স্টার রেটিং থেকে আমরা জানতে পারি। এবার দেখো আমাদের এই রেটিং থেকে কি কি তথ্য আমরা পাচ্ছি সেটা লক্ষ্য করে দেখো। রেটিং থেকে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, যেটা রেটিং মানে আমরা সেখান থেকে তাহলে ভি পেয়ে যাচ্ছি আর পি পেয়ে যাচ্ছি। ভি আর পি যদি পেয়ে যাই, কি হলো এটা চলে এলো, ভি আর পি যদি জানা থাকে সেখান থেকে আমরা আই পেয়ে যাব, কারেন্ট পেয়ে যাব, এই প্রবাহ মাত্রা পেয়ে যাচ্ছি রেটিং থেকে। আবার আই যদি পেয়ে যাই, আমরা পি সমান জানি আই স্কোয়ার আর, তাহলে আই পেয়ে গেলে আর পেয়ে যাব। তাহলে রোধের গণনাও হয়ে যাবে, প্রবাহ মাত্রার গণনাও হয়ে যাবে এই রেটিং থেকে। আবার লক্ষ্য করে দেখো, যদি রোধও পেয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ভি জানি আর পি জানি, তাহলে ভি স্কোয়ার বাই আর করে দেবো, সঙ্গে সঙ্গে রোধ পেয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে যে বৈদ্যুতিক সরবরাহ লাইনের নিরাপত্তা। বৈদ্যুতিক সরবরাহ লাইনের নিরাপত্তা মানে যদি পাওয়ার রেটিং না জানা থাকে তাহলে যন্ত্রটার ক্ষেত্রে কী ধরনের তার ইউজ করবে তুমি অসুবিধায় পড়বে। মনে করো তুমি দুটো যন্ত্র লাগাচ্ছ, একটা হচ্ছে ফ্যানের ক্ষেত্রে কী হচ্ছে, রেটিং হবে সর্বোচ্চ হচ্ছে 65 ওয়াট আমরা ধরে নিচ্ছি এটা। আর একটা গিজার লাগাচ্ছ, গিজারের হচ্ছে 3000 ওয়াট। তাহলে এই যদি রেটিং আমি দেখি সবে 220 ভোল্ট, এরও 220 ভোল্ট, এরও 220 ভোল্ট। তাহলে ভোল্টেজটা আমার যেহেতু সব ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে ভোল্টেজটা ফ্যাক্টর না এখানে। ভোল্টেজের থেকে দেখো ওয়াটেজটা খুব ফ্যাক্টর হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে। কেন? মনে করো আমি একটা তার দিয়ে যোগ করছি, যে তারটা খুব মোটা নয়, সরু টাইপের তার, তাহলে তার ক্ষেত্রে এই ফ্যানটা ইজিলি চলে যাবে, কারণ এই 65 ওয়াট মানে খুব একটা মোটা তার লাগবে না। কিন্তু ওই সরু তারে যদি আমি গিজারটাকে লাগাই, তাহলে এটা প্রচুর ক্ষমতা, অর্থাৎ প্রচুর কারেন্ট নেবে, প্রবাহ মাত্রা অনেক বেশি নেবে, ফলে তারটা পুড়ে যাবে। তাহলে কোন যন্ত্রে কী তার লাগাবো সেটা জানতে গেলে আমাকে ওই রেটিং জানতে হবে। রেটিং থেকে এই যে তথ্যটা পাওয়ার রেটিং, এইটা থেকে বলে দেওয়া যাবে যে কত কারেন্ট নিচ্ছে, এই কারেন্ট হিসাব করে নেব। তাহলে সেই কারেন্ট সেই তার দিয়ে যাওয়া সম্ভব কি না সেই তারের গায়ে লেখা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে কোন তার ক্ষেত্রে কোনটা লাগানো সম্ভব হবে। তাহলে সরু তারে ফ্যান লাগানো সম্ভব, কিন্তু গিজার লাগানো সম্ভব হবে না, কারণ তারটা পুড়ে যাবে। গিজার, এসি, মাইক্রো ওভেন এদের ক্ষেত্রে আমরা মোটা তার অবশ্যই লাগাবো, যেহেতু এদের পাওয়ার রেটিংটা হাই। ওকে। আর তৃতীয়ত যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে সর্বাধিক কর্মক্ষমতা। কর্মক্ষমতা মানে এখানে কতটা তড়িৎ শক্তি ব্যয় করবে। এই ওয়াট রেটিং থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওয়াট রেটিং মানে যেটা আমরা এক্ষুনি বললাম, ধরো 220 ভোল্ট আর 65 ওয়াট। তাহলে এই যে ওয়াটটা, এই ওয়াটটা পেয়ে গেলাম ডব্লুটা, আর কত সময় ধরে চলবে সেই টাইমটা গুণ করে দেবো, দিয়ে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত বিওটি ইউনিট অপচয় করলো আমরা হিসাব করতে পারবো। এইভাবে আমরা কয়েকটা প্রবলেম করব একটু পরেই। তাহলে কতটা তড়িৎ শক্তি অপচয় করেছে বা ব্যয় করেছে আমরা এইখান থেকেও রেটিং থেকে পেয়ে যাব। এবার লক্ষ্য করে দেখো, আমাদের বাজারে এই বিদ্যুৎ শক্তির অপচয়টাকে কমানোর জন্য আমাদের নতুন ধরনের এক ধরনের ল্যাম্প এসেছে, সেটা হচ্ছে সিএফএল, কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প, যেটা পিটার কুপার হিউইট এটা আধুনিক প্রতিপ্রভা বাতি আবিষ্কার করেছিলেন। এটা প্রায় 1890 খ্রিস্টাব্দে, অনেক আগে। কিন্তু এটা হচ্ছে নর্মাল, এই দেখো এটা নর্মাল শেপের সিএফএল। কিন্তু স্পাইরাল একটা সিএফএল পাওয়া যায়, অর্থাৎ প্যাঁচালো,
সেটা কিন্তু অনেক পরে আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। সেটা প্রথম সংকিলাকার CFL নির্মিত হয় কোথায়? এই যে 1995 খ্রিস্টাব্দে চীনে, দেখেছো, চীন থেকেই এই সংকিলটা অর্থাৎ স্পাইরাল যে CFLটা সেটা আবিষ্কৃত হয়েছিল। এটা আবিষ্কার করেছিলেন কে না? এডওয়ার্ড ই হ্যামার, 1976 স্পাইরাল হয়েছিল, আর এটা নর্মাল CFL। একটু ভালো করে লক্ষ্য করে দেখো কনস্ট্রাকশন এবং ওয়ার্কিংটা। আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখানে লক্ষ্য করো ভালো করে, এখানে কিন্তু আমরা 220 ভোল্ট AC প্রয়োগ করি, তাহলে 220 ভোল্ট AC অর্থাৎ পরিবর্তী প্রবাহ। এখানে প্রথমেই ওটাকে ডিসিতে কনভার্ট করা হয়, ডিসিতে কনভার্ট করার পর খুব উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়, উচ্চ ভোল্টেজ ডিসি। সেই উচ্চ ভোল্টেজ গিয়ে তড়িৎদ্বারের মধ্যে ডিসচার্জ টিউব হচ্ছে, এটা একটা কম চাপে, অত্যন্ত কম চাপে কি রাখা আছে? আর্গন এবং সামান্য মার্কারি ভেপার রাখা আছে এই নলটার ভেতরে, পেঁচালো যে নলটা তার ভেতরে। এই নলের ভেতরে যে মার্কারি অ্যাটম আছে, দেখো এই ডায়াগ্রামটা দেখানো হয়েছে। এই তড়িৎ শক্তি গ্রহণ করে এই মার্কারি অ্যাটমটা এক্সাইটেড স্টেটে চলে যায়, লোয়ার স্টেট থেকে এক্সাইটেড স্টেটে। এবারে এক্সাইটেড স্টেট থেকে যখন ও নিচের স্তরে ফিরে আসবে তখন কি করবে? ও আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, বিকিরণ ছড়িয়ে দেবে। তার মানে এই নলটার ভেতরে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন তৈরি হয়। সেই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ওই দেওয়ালের কোটিং, ওই যে নলের কোটিংয়ের উপর একটা ফসফরাসের প্রলেপ দেওয়া থাকে, এই যে সাদা রঙের একটা প্রলেপ দেখতে পাচ্ছ, এই কোটিংটা এই নলটার গায়ে দেওয়া থাকে। ওই কোটিংয়ে যখন ইউভি রশ্মি এসে পড়বে, সেই কোটিং থেকে ভিজিবল লাইট বেরোবে, ভিজিবল লাইট, দৃশ্যমান আলো বেরিয়ে আসবে। তাহলে দেখো ভেতরে অ্যাকচুয়ালি ইউভি লাইট, সেটা কোটিংয়ে এসে পড়ার পর সেখান থেকে ভিজিবল লাইট তৈরি হচ্ছে। তাহলে এটা প্রতিপ্রভা দিয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি, এই জন্য নাম দেখছো প্রতিপ্রভা। এই যে ইউভি রশ্মি এসে পড়লো ফসফরাসের কোটিংয়ের উপর, সেখান থেকে ভিজিবল লাইট নির্গত হবে, এটাকে আমরা বলছি প্রতিপ্রভা। তাহলে এক্ষেত্রে প্রতিপ্রভা এই নীতি অনুসারে এটা তৈরি হচ্ছে, ইউভি রশ্মির প্রতিপ্রভা। এর কি বৈশিষ্ট্য না? এর আকৃতি খুব ছোট, আয়ু মোটামুটি দীর্ঘ প্রায় 15,000 ঘন্টা। আর CFL-এর ঘন ঘন যদি চালু বা বন্ধ করা হয় তাহলে কিন্তু এই তড়িৎদ্বারটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, ল্যাম্পটা আমরা বলি কেটে যায়, যেটা বলছি এই তড়িৎদ্বারটা নষ্ট হয়ে যাবে, তাহলে আর এটা জ্বলবে না। এবারে নেক্সট স্লাইডে আসছি। এর থেকেও অনেক বেশি শক্তি সাশ্রয়কারী একটা আলো, যেটা হচ্ছে LED, লাইট ইমিটিং ডায়োড, যেটা 1994 খ্রিস্টাব্দে জাপানি বিজ্ঞানী সিউজি নাকামুরা এটা তৈরি করেছিলেন। তোমরা নিশ্চয়ই শুনেছ যে 2014 সালে 3 জন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই LED আবিষ্কারের জন্য। 3 জনের নাম এখানে দেওয়া রয়েছে। এটা অনেক বেশি তড়িৎ শক্তি সাশ্রয় করে। যেমন এখানে দেওয়া আছে, দেখো LED বাতি নির্গত আলো তীব্র একবর্ণী একমুখী হয়ে থাকে, এটা খুব ভাইটাল পয়েন্ট এখানে। বিশেষ করে যে এলইডিগুলো আমরা ব্যবহার করি সেই এলইডিগুলো কিন্তু একটা বর্ণের আলো প্রদান করবে। ধরো এই যে নীল রঙের বা সবুজ রঙের বা লাল রঙের বা হলুদ রঙের বা কমলা রঙের আলো বেরোবে, একটা বর্ণের নিয়ে আলো বেরোবে। হোয়াইট লাইট নর্মালি এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে পাবো না, অন্যভাবে তৈরি করা হবে। দীর্ঘ আয়ুযুক্ত আর কম তড়িৎ শক্তি ব্যয় করে, আর এলইডি CFL-এর থেকে অনেক বেশি উপযোগী, অনেক বেশি সাশ্রয়কারী। ক্লিয়ার? কনস্ট্রাকশনটা আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয়। তোমরা এখানে ছোট্ট একটা দেখো, এটা ক্লাস 12-এ পড়বে। অর্ধপরিবাহীকে আমরা দু ধরনের ডোপিং করতে পারি। একটা ত্রিযোজী ট্রাইভ্যালেন্ট যদি কোনো ডোপিং করি, মানে মেশাই ওর মধ্যে, তাহলে সেটা হবে P টাইপ। আর পেন্টাভ্যালেন্ট কোনো অপদ্রব্য যদি ওর সঙ্গে মিশিয়ে দিই কোনো একটা অর্ধপরিবাহীতে, সেটা হবে N টাইপ।
পি টাইপের মধ্যে হোল থাকবে পরিবাহী হিসাবে, এটা হচ্ছে হোল। আর এন টাইপে থাকবে ফ্রি ইলেকট্রন। তাহলে এই যে দুদিকে দেখো লক্ষ্য করা রয়েছে, এদিকে হোল বেশি রয়েছে সংখ্যা, এদিকে ফ্রি ইলেকট্রন বেশি রয়েছে। মাঝখানে একটা স্তর রয়েছে, যে স্তরটায় কোনো ওই হোল বা ইলেকট্রন থাকবে না, সেটাকে আমরা বলি নিঃশেষিত অঞ্চল। এবারে যদি আমরা ব্যাটারি দিয়ে যোগ করি, ব্যাটারি দেখো পি অঞ্চলের সঙ্গে ব্যাটারি প্লাস লাগিয়ে দিয়েছি, আর এন অঞ্চলের সঙ্গে মাইনাস লাগিয়ে দিয়েছি, তাহলে কী হবে, এই নিঃশেষিত অঞ্চলটা কমে যাবে এবং সেই সময় এখান দিয়ে তড়িৎ প্রবাহ ঘটবে। আর এই নিঃশেষিত অঞ্চল থেকে তড়িৎ প্রবাহ ঘটলে এই হোল আর ইলেকট্রন কী হবে, কম্বাইন করে যাবে। হোল আর এদিকে ইলেকট্রন এসে কম্বাইন হয়ে গেলে সেখান থেকে ফোটন বেরোবে, দৃশ্যমান আলো বেরোবে। সেই দৃশ্যমান আলোটাই আমরা লক্ষ্য করি। তার মানে খুব সিম্পল কথা, পিএন ডায়োড, ওই যে পি আর এন অঞ্চল আছে তো, এই জন্য নাম হয়েছে পিএন ডায়োডের। পিএন ডায়োডে যদি তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে এখান থেকে সংযোগস্থল থেকে আলো বেরোবে। সেটাই এলইডির মূল কথা। ঠিক আছে, এখানে কনস্ট্রাকশানে দেখিয়েছে, প্রথমে লাইট আসছে, এখানে একটা উচ্চ ভোল্টেজ ভোল্টেজ কন্ট্রোল করার জন্য দেখো পাওয়ার সাপ্লাই রয়েছে। আর এইটা হচ্ছে ওই এলইডি লাইট, অনেকগুলো এলইডি লাইট একসঙ্গে রাখা হয়, যেটা একটা থাকলে আলো অনেক কম পাবো। এখানে পরপর অনেকগুলো দেখো পরপর সাজানো আছে, সবগুলোতে একই সঙ্গে পাওয়ার দেওয়ার জন্য একটা বোর্ড রাখা আছে, ছোট্ট পিভিসি বোর্ড, সেই তার সাহায্যেই সমস্ত এলইডিতে আলো প্রবাহ পৌঁছে যায়, ফলে আলো নির্গত হয়। আর তার সামনে একটা রেখেছে দেখো ল্যাম্প সেট, যেটা আলোটাকে রিফ্লেক্ট করে দিবে, চারিদিকে ছড়িয়ে দিবে, সেই সিস্টেমটা এখানে রাখা থাকে। এই হলো এলইডির পার্টস। আর এলইডিতে খুব তাপ উৎপন্ন হয় বলে একটা হিট সিঙ্ক রাখা হয়, এই হিটটাকে ওই হিট সিঙ্ক চারিদিকে তাপটাকে ছড়িয়ে দেবে, হিট সিঙ্ক, নাহলে এলইডিটা নষ্ট হয়ে যাবে। এবারে দেখো এলইডির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, এলইডি কি কম্পোনেন্ট ব্যবহার করব, বিশেষ করে আমরা ব্লু এলইডিটার উপর জোর দিচ্ছি। এটা দেখো সিলিকন কার্বাইড আর গ্যালিয়াম নাইট্রাইড, অথবা এটাতেও হতে পারে। এই দুটো ম্যাটেরিয়াল যদি ব্যবহার করি, এই যে অর্ধপরিবাহী নাম বলেছিলাম না, অর্ধপরিবাহী আমরা কি জানি, সিলিকন জানি, জার্মেনিয়াম জানি, এছাড়াও এরাও হচ্ছে অর্ধপরিবাহী, এগুলো হচ্ছে মিশ্র, দুটো পদার্থ থেকে মিক্স করে দিচ্ছে, তার ফলে এটাও কিন্তু অর্ধপরিবাহী। সিলিকন কার্বাইড, গ্যালিয়াম নাইট্রাইড, এদের যদি ব্যবহার করি, এদের আবার পি টাইপ এন টাইপ করতে হবে। ওই অ্যালুমিনিয়াম, এই দেখো ওই যে গ্যালিয়াম নাইট্রাইড, এর সঙ্গে দুটো দিয়েছে অ্যালুমিনিয়াম ডোপিং করেছে, এক পাশে ত্রিযোজি অ্যালুমিনিয়াম, আরেক পাশে কি দিয়েছে কোথায় দেখা যাচ্ছে না, এন টাইপের জন্য পঞ্চযোজি কোনো মৌল এতে ডোপিং করতে হবে। পঞ্চযোজিটার নাম এখানে দিয়ে দেখা যাচ্ছে না, পঞ্চযোজি কোনো মৌল, হ্যাঁ ফসফরাস, আর্সেনিক, এগুলো আমরা ডোপিং করতে পারি। এই পি টাইপ এন টাইপ এই অঞ্চল থেকে আলো বেরোচ্ছে, দেখছো। কিন্তু লক্ষ্য করে দেখো, আমরা ব্লু লাইট নিয়ে আমরা যে লাইটগুলো পাই আমাদের বাস্তবে, যে সমস্ত লাইটগুলো, সেগুলো কিন্তু হোয়াইট লাইট। তাহলে এলইডি যদি একবর্ণী হয়, তাহলে আমরা হোয়াইট লাইট পাবো কী করে, তাই তো মাথায় এই প্রশ্নটা আসে প্রায়। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যারা কালার কম্বিনেশন জানো, গ্রিন রেড যদি মিক্স করা হয় তাহলে এই ইয়েলো, এই ইয়েলোর সঙ্গে ব্লু যদি কম্বাইন করে তাহলে হয়ে যাবে হোয়াইট, তাই তো। তাহলে এই টেকনিকটা এখানে ভালো করে ইউজ করা হয়। তাহলে ইয়েলো আর ব্লু এই দুটো কালার মিক্স করলে হোয়াইট হবে। তাহলে আমি যদি গ্রিন এলইডি ব্যবহার করি, গ্রিন এলইডির সামনে একটা বিকিরণ করবে ইয়েলো, অর্থাৎ গ্রিন আলো এসে পড়লে সে সেটাকে শুষে নিয়ে আবার ইয়েলো লাইট তৈরি করবে, এই ধরনের একটা সাবস্ট্রেট ব্যবহার করতে হবে। তাহলে ব্লু আর গ্রিন মিশে গিয়ে হয়ে যাবে হোয়াইট। এটাই হচ্ছে এলইডি লাইট তৈরি করার জন্য, হোয়াইট এলইডি তৈরি করার জন্য বিশেষ টেকনোলজি। অথবা তিনটে মিক্স করে করা যায়, পরপর সাজিয়ে তৈরি করা খুব কষ্টকর। একই সঙ্গে তিনটে লাইট একটা নির্দিষ্ট অনুপাতে আসবে, তবে তো সেটা হোয়াইট লাইট তৈরি হবে। কিন্তু ইয়েলো আর ব্লু মিক্স করা খুব সহজ, ইয়েলো ব্লু মিক্স করলে আলোতে আমরা হোয়াইট লাইট পেয়ে যাব।
তাহলে এলইডি তৈরি হয় মূলত অর্ধপরিবাহী দিয়ে, তাই তো? ব্যাস, অর্ধপরিবাহীতে ডোপিং করে আমরা এটা পেয়ে যাই। এবার এলইডির সঙ্গে দেখো, লক্ষ্য করে দেখো, সিএফএল এবং এলইডি এদের একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে, কোনটাতে কি বেশি পাওয়া যায় বা কোনটা সাশ্রয়কারী সেটা দেখো, লক্ষ্য করো। মেন অংশগুলো আমি দেখিয়েছি। দেখো, গঠনের দিক থেকে যদি লক্ষ্য করো, তাহলে গঠনের দিকে ভাস্বরবাতি হচ্ছে কি ফিলামেন্ট দিয়ে তৈরি হয়, বড় আকৃতির হয়, ভেতরে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, কাঁচের তৈরি হয়। আর সিএফএল তার তুলনায় দেখো আর্গন ও সামান্য পারদ বাষ্প ভরা থাকে। আর এলইডিতে ওসব থাকে না, অর্ধপরিবাহী নিঃসারক ডায়োড থাকে। কার্যনীতি দেখো লক্ষ্য করে, এতে জুল তাপন ক্রিয়ার ফলে হবে, ফিলামেন্টে কারেন্ট যাবে, তার ফলে সেখানে তাপ তৈরি হবে, সেটা জুল তাপন ক্রিয়া। আর সিএফএলে একটু আগে আলোচনা করেছি, সেখানে ইউভি রশ্মি এসে ফসফরাস কোটিংয়ের উপর পড়লে প্রতিপ্রভা সৃষ্টি করে। আর ডায়োডের ক্ষেত্রে বলেছি, পিএন সংযোগ ডায়োডে তড়িৎ প্রবাহ পাঠালে সেখান থেকে কী হয়, ওই প্রতিমিতকরণ, হোল আর ইলেকট্রন মিশে গিয়ে প্রতিমিতকরণের ফলে আলো নির্গত হয়। আর আলোর প্রকৃতি, ভাস্বর ল্যাম্পে কী হয়, সাদা আলো পাই, আর সিএফএলেও সাদা আলো পাই, এখন রঙিন তৈরি হয়েছে, কিন্তু এলইডিতে একবর্ণী আলো পাবো, যেটা একটু আগে আলোচনা করেছিলাম, একবর্ণী আলো, কিন্তু সেখান থেকে অন্য বর্ণ দুটো মিক্স করে দিয়ে হোয়াইট লাইট পেতে পারি, কিন্তু মূলত একবর্ণী আলোর এলইডি তৈরি হয়। দক্ষতার দিক থেকে দেখো, দক্ষতা হচ্ছে কি, এর দক্ষতা খুব কম, কারণ 98% দেখছো, 98% তাপ শক্তি উৎপাদন হয়, বাকিটা আলোতে রূপান্তর হয়। মানে একটা বাল্ব যে তড়িৎ শক্তি নেয় তার 98% তাপে চলে যায়, তাপটা আমাদের ল্যাম্পে কাজে লাগে না, ফলে ওটা অপচয় ধরতে পারি, আর বাকিটা আলোতে রূপান্তর হয়। সেই জায়গায় সিএফএল দেখো 70% তড়িৎ শক্তি বাঁচিয়ে দেয়, আর সিএফএল আরও বেশি, 85% তড়িৎ শক্তি অপচয়টাকে রোধ করে দেয়, কারণ এর দক্ষতা অনেক বেশি। আয়ু হিসেবে দেওয়া আছে, দেখো এখানে আয়ু হচ্ছে 1500 ঘন্টা, আর এর ক্ষেত্রে 9000 ঘন্টা, এর ক্ষেত্রে 30,000 ঘন্টা, এটা অনেক বেশি। কোনো বইতে 50,000 ঘন্টা দেওয়া আছে এলইডির আয়ু। আর দেওয়া আছে ব্যবহার, দেওয়া আছে ব্যবহারটা ছাড়াও তড়িৎ শক্তির অপচয়। প্রতি বছর গড়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে 219 ইউনিট তড়িৎ শক্তি অপচয় করবে ভাস্বরবাতি, সেই জায়গায় সিএফএল মাত্র 50 ইউনিট তড়িৎ শক্তি অপচয় করবে, আর এলইডি 30 ইউনিট বছরে, কারণ অনেক সাশ্রয়কারী হয়ে যাচ্ছে, ভাস্বরবাতির তুলনায় তো অনেকটাই সাশ্রয়কারী। ক্লিয়ার? তাহলে কেন আমরা এলইডি ব্যবহার করব সেটা এখান থেকে আমরা জানতে পেরেছি। এবার একটা নতুন টার্ম এসছে, দেখো সেটা আমাদের কাছে, এই যে দীপ্তিমান কার্যক্ষমতা। এমনি কার্যক্ষমতা পেয়েছিলাম আউটপুট এনার্জি বা ইনপুট এনার্জি, এটাকে বলেছে দীপ্তিমান কার্যক্ষমতা। এটা হচ্ছে কি, প্রতি ওয়াট, আমি যদি ল্যাম্পে 1 ওয়াট ক্ষমতা প্রদান করি তাহলে সেটা কতটা আলো আমাদেরকে প্রদান করবে, দৃশ্যমান আলো, সেটা মেজার করার জন্য এই টার্মটা এসছে। যেমন দিয়েছে দেখো, ভাস্বর ল্যাম্পে 10 থেকে 18 লুমেন প্রতি ওয়াট। 1 ওয়াট যদি আমি কোনো ভাস্বরবাতি দিয়ে তড়িৎ শক্তি প্রয়োগ করি প্রতি সেকেন্ডে, তাহলে সে 10 থেকে 18 লুমেন আলো প্রদান করবে। সেই জায়গায় দেখো সিএফএল অনেকটা বেশি, 50 থেকে 70 লুমেন 1 ওয়াটে। আবার এলইডির ক্ষেত্রে দেখো সেটা আরও বেশি, 55 থেকে 95 লুমেন। তাহলে এখানে একই ক্ষমতা দিচ্ছি, দেখো 1 ওয়াট 1 ওয়াট 1 ওয়াট করে, কিন্তু আলো দেখো তার তুলনায় সিএফএলে বেশি পাচ্ছি, সিএফএলের থেকে এলইডিতে আরও অনেক বেশি আলো পাচ্ছি। সেই মেজারমেন্টটা হচ্ছে দীপ্তিমান কর্মদক্ষতা। তাহলে আমাদের উদ্দেশ্য এখানে মূলত হচ্ছে যে তড়িৎ শক্তির খরচটাকে কী করে কমাবো, এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তার জন্য আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কীভাবে না, যখনই কোনো যন্ত্র কিনবে তার দেখবে 5 স্টার, মানে স্টার সংখ্যাটা যেন বেশি হয়, 5 স্টার এখন সর্বোচ্চ, তাহলে সেই ধরনের স্টার সংখ্যা বেশি যন্ত্র ব্যবহার করতে হবে। সিএফএল বা ভাস্বরবাতির ব্যবহার কমিয়ে আমরা এলইডির ব্যবহারটাকে বাড়াবো, তাতে কী হবে, তড়িৎ শক্তির সাশ্রয় অনেক বেশি হবে, কম ওয়াট খরচা করে বেশি লুমেন আলো পাবো। আর বিদ্যুৎ শক্তির অপচয় বন্ধ করা। অপচয় বন্ধ মানে আমার ধরো যেখানে প্রয়োজন নেই সেখানে ফ্যান চলছে, ওখানে কেউ নেই ফ্যান চলছে, বা টিভি চলছে কেউ নেই দেখার, এমনি চলছে, সে ধরনের অপচয়টাকে বন্ধ করতে হবে। আর বিকল্প শক্তির উৎস ব্যবহার বৃদ্ধি করতে হবে। বিকল্প শক্তির উৎস হিসেবে যেমন ধরো সোলার এনার্জি, বাড়িতে যদি সোলার এনার্জি বসানো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সৌরশক্তিটা আমরা ব্যবহার করতে পারবো আমাদের যে
এমনি সাধারণ ফুয়েল থেকে যে সমস্ত বায়োফুয়েল থেকে যেগুলো আমরা পাই বা ফসিল ফুয়েল থেকে যেগুলো পাই সেগুলোর ব্যবহার কম হবে, ফলে তড়িৎ শক্তির অপচয়টা রোধ হবে। এবার আমরা এসে যাচ্ছি গাণিতিক সমাধানে। গাণিতিক সমাধানের জন্য সেই দুটো ফর্মুলা তোমরা খেয়াল রাখবে, যেটা বলেছি লক্ষ্য করো। 220 ভোল্ট 40 ওয়াট, এটা হচ্ছে তার রেটিং, তাকে 220 ভোল্টেই যোগ করেছে, বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা কি ইউজ করবে? সে একটাই ফর্মুলা, পি ইকুয়ালস টু ভি আই। ঠিক আছে, তাহলে ভোল্টেজ দেওয়া আছে 220, পি দেওয়া আছে 40, বসিয়ে দাও, আই পেয়ে যাবে। ক্লিয়ার? করে ফেলো। তাহলে ফর্মুলা আর আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি, দেখো পি হচ্ছে 40, পি 40 আর ভি হচ্ছে 220, ভাগ করলে 0.18 অ্যাম্পিয়ার। নেক্সট স্লাইডে যাচ্ছি। দুশো 20 ভোল্ট লাইনের সঙ্গে যদি 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগানো হয়, তাহলে 220 ভোল্ট 60 ওয়াট রেটিংযুক্ত কতগুলি বৈদ্যুতিক বাতি একসঙ্গে জ্বালানো যাবে। তার মানে এই যে বৈদ্যুতিক বাতিগুলো জ্বালানো আছে, দেখো প্রত্যেকটার ওয়াটেজ কত, 60 ওয়াট করে। তাহলে ফিউজ তারটা কত ওয়াট সরবরাহ করতে পারবে একটু দেখে নিই। আমরা জানি পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। তাহলে ভি হচ্ছে 220 আর আই হচ্ছে 5। তাহলে এইটা মাল্টিপ্লাই করলে যত পাওয়ার হবে ততগুলো ল্যাম্প জ্বালানো, একটা যদি 60 নেয় কতগুলো ল্যাম্প জ্বালানো যাবে ভাগ করে দিলেই পেয়ে যাবো, তাই তো? বেশ, তাহলে করে ফেলো। তাহলে ফর্মুলাটা লিখে ফেলো, এটা মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো লক্ষ্য করে 220, এই 220 ইন্টু 5, তার মানে 1100 ওয়াট। তাহলে ফিউজ তারটা 1100 ওয়াট সরবরাহ করতে পারবে। তাহলে 1100 ওয়াট যদি হয়, প্রত্যেকটা ল্যাম্প নিচ্ছে 60 ওয়াট করে, ধরো এন সংখ্যক বাতি জ্বালানো যাচ্ছে, তাহলে 60 ইন্টু এন সমান হচ্ছে 1100, ওখান থেকে এন পেয়ে যাচ্ছি 18.33। এটা লক্ষ্য করে দেখো 18.33, এটা ফ্র্যাকশানে এসছে, কিন্তু ল্যাম্পের সংখ্যা তো ফ্র্যাকশানে হবে না। তাহলে এর কাছাকাছি যেটা, কাছাকাছি বলতে বেশিটা অবশ্যই নেওয়া যাবে না, কমটা নিতে হবে। বেশি নিলে প্রভাব বেশি হয়ে যাবে, সেটা পুড়ে যাবে। তাহলে এখানে সবথেকে কমটা নেব, অর্থাৎ 18টি বাতি একে জ্বালানো যাবে। নেক্সট স্লাইডে যাচ্ছি। 400 ওহম রোধের বাল্বকে 220 ভোল্টে বিভব প্রভেদে যোগ করা হয়েছে ব্যয়িত তড়িৎ ক্ষমতা। তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ভি আই। এবার ভির জায়গায় আমরা যদি এখানে রোধে দেওয়া আছে দেখো, তাহলে আই সমান লিখব ভি বাই আর, ভি সমান আই আর, ওহমের সূত্র থেকে যে ফর্মুলা। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে এসে যাবে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে ভি বসিয়ে দিচ্ছি, ভি হচ্ছে 220, ভি 220 বসিয়ে দাও, আর আর দেওয়া আছে, তাহলে তার তড়িৎ ক্ষমতা পেয়ে যাব। তাহলে ফর্মুলাটা লিখে ফেলো, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এবার মান বসিয়ে দাও, ভি স্কোয়ার বাই আর, ভি হচ্ছে 220, তাহলে 220 ইন্টু 220 বাই 400, তাহলে 121 ওয়াট। তাহলে ক্ষমতা পেয়ে গেল। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট তো দেখিয়ে দেওয়া হয়েছে, এটা করেছি যদিও, তবুও একটু দেখে নাও। 220 ভোল্ট 40 ওয়াটের রোধ কত? তাহলে একই ফর্মুলা, পি সমান, এটা পি হবে, পি সমান আর সমান হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর, ওখান থেকে আর বের করে নিয়েছে, আর সমান ভি স্কোয়ার বাই পি। ভি দেওয়া আছে, ভি হচ্ছে 220 ইন্টু 220 বাই 40, তাহলে 1210 ওহম। নেক্সট স্লাইডে যাচ্ছি, এটা নিজে করে ফেলো। সর্বাপেক্ষা উজ্জ্বল অবস্থায় একটি 220-100 ওয়াট, এটা তার রেটিং দেওয়া আছে, বৈদ্যুতিক বাতির তড়িৎ প্রবাহ মাত্রা রোধ, দুটোকে একসঙ্গে কম্বাইন করে দিচ্ছি। তাহলে সে একটাই ফর্মুলা, পি সমান ভি ইন্টু আই। তাহলে পি দেওয়া আছে 100, পির জায়গায় 100 বসাও, ভির জায়গায় 220 বসাও, তাহলে আই পেয়ে যাবে। করে ফেলো। তাহলে পি সমান আই ভি আর পি সমান ভি স্কোয়ার বাই, এখান থেকে দুটো তথ্য বের করে নাও। আই সমান পি বাই ভি, পি হচ্ছে 100, পি 100 আর ভি 220 বসালাম, তাহলে এখানে হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার।
আমরা আর সমান ভি স্কোয়ার বাই পি, সেখানে ভি স্কোয়ার বাই পি করে নিয়েছি 484 ওহম। নেক্সট স্লাইড যাচ্ছি। 100 ওয়াট 220 ভোল্ট বাল্বকে 6 ঘন্টা জ্বালানো হলো, ওর মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত? তাহলে অ্যাকচুয়ালি আমরা আই বের করব, তারপরে আধানটা বের করব। আই ইন্টু টি করে দিলে হয়ে যাবে। তাহলে আগে এখান থেকে তুমি আই বের করো। আমরা জানি পি সমান ভি ইন্টু আই, সে একই ফর্মুলা। তাহলে ভি আছে 220, ভির জায়গায় 220 বসাও, আর পির জায়গায় 100 বসাও। তাহলে আই বের করে নাও। তাহলে পি হচ্ছে 100 ওয়াট, ভি হচ্ছে 220, তাহলে আই সমান পেয়ে যাচ্ছি পি বাই ভি। পি হচ্ছে 100 আর 220, তাহলে 5/11 অ্যাম্পিয়ার। এবার টাইম দেওয়া আছে 6 আওয়ার। আমরা কিউ সমান জানি আই ইন্টু টি, তাহলে আই পেয়ে গেছি। আই হচ্ছে এইটা, তার সঙ্গে টাইমটাকে সেকেন্ড করে নাও। 6 ঘন্টা মানে 6 ইন্টু 3600 সেকেন্ডে করে নিচ্ছি। তাহলে মাল্টিপ্লাই করে দাও আই ইন্টু টি, তাহলে এত কুলম, 9818.1118 কুলম। তাহলে দুটো ফর্মুলা, একটা এটা তো আগেরটা, এটা নতুন একটা এসছে যেটা একদম প্রবাহিত তড়িতের প্রথমের অংশ ছিল। আই সমান কিউ বাই টি, মানে কিউ সমান আই সমান যেটা জানি কিউ বাই টি, সেই ফর্মুলা থেকেই ওটা করা হয়েছে। তাহলে কিউ সমান আই ইন্টু টি। এবারে দেখো তোমাদেরকে একটা ছোট্ট প্রবলেম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি 220 ভোল্ট 40 ওয়াটের দুটি বাতিকে সমান্তরালে যোগ করা হয়েছে। এই জায়গাটা খেয়াল রাখবে, এটা সমান্তরালে অনেক সময় শ্রেণীতেও দেওয়া হয়, এখানে সমান্তরালে যোগ করা হয়েছে। তাহলে সময়ের ক্ষমতা চাইছে। তাহলে লক্ষ্য করে দেখো, ব্যাটারির সঙ্গে যদি সমান্তরালে যোগ করি, সুইচ দেওয়া হয়, তাহলে ব্যাটারির সঙ্গে দেখো দুটোই একসঙ্গে সমান বিভব প্রভেদ পাবে। এও যা বিভব প্রভেদ পাবে, এও তাই বিভব প্রভেদ পাচ্ছে। তাহলে এখানে যার যেমন ক্ষমতা সে সেরকম ক্ষমতাই অপচয় করবে, এখানে কোনো ফ্যাক্টর না। বাড়িতে যেমন যোগ করা হয়, সমান্তরালে যোগ করা হয়, সেক্ষেত্রে 40 ওয়াট এই বাল্বটাও 40 ওয়াট ক্ষমতা অপচয় করবে, সেই বাল্বটাও 40 ওয়াট ক্ষমতা অপচয় করবে। অর্থাৎ মোট ক্ষমতা হবে দুটোর যোগফল। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়ালস টু P1 প্লাস P2। এর ক্ষমতা P1, ওর ক্ষমতা P2 ধরেছি। তাহলে বসিয়ে দাও। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, জাস্ট দুটো যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যখন শ্রেণীতে দেবে তখন অন্য কথা ভাববে। শ্রেণীতে দিলে দেখো অন্য বিষয় হয়ে যাচ্ছে, কারণ একই আমি ভোল্টেজে যোগ করছি, ধরো একটা ভোল্টেজে যোগ করলাম, সেই ভোল্টেজটা কী হচ্ছে, একই কারেন্ট যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে একই কারেন্ট যাবে দুটো। তাহলে পাওয়ার কিন্তু একই হবে না, যেহেতু রোধ আলাদা যদি হয়, রোধ যদি আলাদা হয় তাহলে কিন্তু একই পাওয়ার সে অপচয় করবে না। সেক্ষেত্রে সিরিজ ফর্মুলা এখানে দিতে হবে। এটা কত ওয়াট আছে, 100 ওয়াট আর 40 ওয়াট, ভোল্টেজটা দুটোরই 220। তাহলে এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/P ইকুয়ালস টু 1/P1 প্লাস 1/P2। এর ক্ষেত্রে পাওয়ারটা অনেক কম দিবে, কারণ শ্রেণীতে যোগ করা হয়েছে। তাহলে কমের ক্ষেত্রে দেখো এই ফর্মুলাটা ইউজ করবে। তাহলে বসিয়ে দাও, দুটো ফর্মুলা ইউজ করো। তাহলে একটা 40 বসিয়ে দাও, একটা 100 বসিয়ে দাও। P1-এ 100, P2-তে 40। তাহলে টোটাল পাওয়ার দেখো 28.6 ওয়াট। জাস্ট সলভ করা হয়েছে, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে শ্রেণীর ক্ষেত্রে আলাদা ফর্মুলা একটু খেয়াল রাখবে। এবার আমরা বাড়িতে যে ব্যবহার করা হয়, কত ইউনিট কারেন্ট অপচয় হবে, বিদ্যুৎ অপচয় হবে, সেই হিসাবটা আমরা এখানে করছি। দেখো একটা বাড়িতে 10টা 40 ওয়াটের বাতি আছে, 5টা 80 ওয়াটের পাখা চলে, আর একটা 80 ওয়াটের টিভি আছে। সবগুলো দৈনিক 6 ঘন্টা করে চলে। তাহলে 30 দিনে ওই বাড়ির তড়িৎ শক্তির বিওটি একক নির্ণয় করো, বিওটি একক নির্ণয় করতে বলা আছে। তাহলে আমার সেই ফর্মুলাটা ইউজ করবে। ফর্মুলাটা ছিল ছোট্ট ফর্মুলাটা, বিওটি সমান ছিল ওয়াট ইন্টু আওয়ার, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। এটা হচ্ছে পার ডে। এবার একে 30 দিয়ে গুণ করে দেবো, তাহলে মাসে পেয়ে যাবো, তাই তো? বেশ, একটু লক্ষ্য করে দেখো। তাহলে ওয়াট বের করার জন্য একটু লক্ষ্য করো, ওয়াট বের করার জন্য দুভাবে করা যায়। একটা, যদি এখানে দেখো সবগুলো সময় একই বলেছে তাহলে একটু সহজ হয়ে যাবে। যদি সময় প্রত্যেকটা আলাদা আলাদা বলতো তাহলে ওয়াট আওয়ার আলাদা করে হিসাব করে যোগ করতে হতো। এক্ষেত্রে সবার 6 ঘন্টা বলেছে বলে অঙ্কটা একটু সহজ হয়ে গেল।
তাহলে সব ওয়াট যোগ করে দিয়ে আমরা দেখো লক্ষ্য করে মোট ক্ষমতা বের করেছি। 10টা আছে 40 ওয়াটের, তাহলে 10 × 40। 5টা আছে 80 ওয়াটের, 5 × 80। আর একটা 80 ওয়াটের আছে 1 × 80, তাহলে টোটাল 880 ওয়াট হয়ে গেল। প্রত্যেকটাই 6 ঘন্টা করে চলেছে, তাহলে মোট ওয়াট আওয়ার বের করে নিলাম। বেশ, ওয়াট আওয়ার বের করে নেওয়ার পরে 1000 দিয়ে ভাগ করো, কিলো ওয়াট হয়ে গেল। এই যে কিলো ওয়াট, এটাই বিওটি। ঠিক আছে, এই ফর্মুলাতেই করে দাও। এই ফর্মুলা যদি করো, ওয়াটের জায়গায় বসাও 880 × 6/1000, অত বিওটি হয়ে গেল। ইন্টু এটা 1 মাসে বলেছে, 1 মাসের জন্য 30 গুণ হবে। একই রকম অঙ্ক একটু অন্য করা আছে, দেখো একটু চেঞ্জ করা আছে। 8টা বাল্ব 100 ওয়াটের 10 ঘন্টা চলে, এখানে টাইমটা দেখো আলাদা আলাদা করে দেওয়া আছে। 3টে 80 ওয়াটের বাল্ব হচ্ছে 15 ঘন্টা চলছে, আর একটা বৈদ্যুতিক ইস্ত্রি 30 মিনিট চলছে। দেখ সেখানে টাইমটা পাল্টে দেওয়া আছে 30 মিনিট। প্রতি ইউনিট 6 টাকা হলে 1 মাসে কত হয়? এখানে 30 দিন ফ্যাক্টরটা আছে, 30 দিন। 1 মাস এখানে 30 দিন ধরবো, তাহলে 30 দিনে কত ইউনিট বিদ্যুৎ শক্তি অপচয় হবে। ফর্মুলা সেই একই, কিন্তু এখানে ওয়াট আওয়ারটা আলাদা আলাদা করে হিসাব করে নেবে, কারণ যেহেতু আওয়ারটা সবার আলাদা আছে। তাহলে প্রথমে 8টা দেখো, 8টা বাল্ব আছে 100 ওয়াটের, চলছে 10 ঘন্টা। তাহলে ওর ওয়াট আওয়ার যদি বের করি, তাহলে কী দাঁড়াবে? 8 × 100 × 10। এটা প্রথমটার জন্য হলো। এরকম করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব করে নাও। কিন্তু তৃতীয়টার একটু আলাদা হবে, দেখো লক্ষ্য করে। এখানে কিলো ওয়াট করেছে, এখানে মিনিট করেছে, তাহলে মিনিটকে ঘন্টা করতে হবে, কিলো ওয়াটকে ওয়াট করতে হবে। ঠিক সেরকম সেকেন্ডটায় কত হবে? সেকেন্ডটায় হবে 3 × 80 × 15। তারপরটায় কত হবে? 1.5 কিলো আছে, মানে ওটাকে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে ওটা হয়ে যাচ্ছে, একটা আছে 1500 ইন্টু কত ঘন্টা চলছে? 30 মিনিট, তাহলে 30/60, এটা আওয়ার হয়ে গেল। তাহলে এইটা হলো টোটাল ওয়াট আওয়ার। ঠিক আছে, এটা ওয়াট আওয়ার হবে না, এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তবে তো ওয়াট আওয়ার হবে। এটা হচ্ছে ওয়াট আওয়ার বাই 1000 করে দাও, এটা হয়ে গেল বিওটি। কত বিওটি খরচ হয়েছে, এটা ওয়াট আওয়ার, তাকে 1000 দিয়ে ভাগ করব, তবে বিওটি হবে। হিসাব করে ফেলো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো, সবগুলো আলাদা আলাদা করেছি। 8 × 100 × 10, দ্বিতীয়টার জন্য 3 × 80 × 15 আওয়ার। তারপরে দেখো এই 1.5 × 1000 ইন্টু এটাকে 30 মিনিটটাকে আওয়ার করে নেওয়া হয়েছে, 30 মিনিটটাকে আওয়ার করা আছে, মানে 30/60, 30/60। তাহলে এটা কাটলে হাফ আসছে, এই হাফ। তাহলে টোটাল হয়েছে এইটা, এত ওয়াট আওয়ার। একে 1000 দিয়ে ভাগ করো, কিলো ওয়াট বিওটি হয়ে গেল, ওই বিওটি ইউনিট। এবার 30 দিনে 30 দিয়ে গুণ করে দাও, 30 দিনে গুণ করে দিয়েছে, তাহলে 370.5 ইউনিট। প্রত্যেক ইউনিটের দাম 6 টাকা, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, মোট টাকা হয়ে গেল। ক্লিয়ার? এবারে নেক্সট একটা এমসিকিউ এসছে, আমরা এরকম প্রবলেম আর কয়েকটা আলোচনা করবে, বইয়ে আছে, দেখে করবে। যদি না পারো কমেন্টে জানাবে, আমি সলভ করে দেবো। কোনটি ক্ষমতার একক? ক্ষমতা পি সমান আমরা জানি, পি সমান হচ্ছে I² R, তাই তো? আই মানে অ্যাম্পিয়ার, তাহলে A² আর ওহম, এটা হচ্ছে অ্যাম্পিয়ার A², আর এটা ওহম, তাহলে অ্যাম্পিয়ারও এটা আসছে, এটা আসছে। তড়িৎ শক্তির ব্যবহারিক একক। তড়িৎ শক্তির ব্যবহারিক একক কী হয় আমরা জানি, যেটা ওয়াট হচ্ছে ক্ষমতার একক, হবে না। জুল হচ্ছে শক্তির একক, হবে না। ব্যবহারিক একক তো হবে না। বিওটি, ভোল্ট তো বিভব প্রভেদের একক, তাহলে হচ্ছে না। তাহলে বিওটি তড়িৎ শক্তির ব্যবহারিক একক আমরা জানি।
ওয়ান বিওটি আমরা একটু আগে করেছি, তাহলে 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এই যে 1 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে বিওটি। 220 ভোল্ট 40 ওয়াটের 220 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ আর সমান, আমরা যেটা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর করো, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি হচ্ছে 220 ইন্টু 220 করো, 220 গুণিত 220 বাই 40, তাহলে আর পেয়ে যাব। তাহলে এটা যদি করা হয় তাহলে দাঁড়াচ্ছে, গুণ করো, গুণ করলে বড় সংখ্যা হবে 20, 4, বড় সংখ্যা এটা আসছে। নেক্সট, একটি বৈদ্যুতিক হিটারের রিডিং 220 ভোল্ট 220 ওয়াট, হিটার কুণ্ডলীর রোধ কত? এটা ওই একই ফর্মুলা ইউজ করো, ওই একই ফর্মুলা 220 এইখানে শুধু বসিয়ে দাও, এইখানে 40-এর জায়গায় একই ফর্মুলা ইউজ করো, এখানে 40-এর জায়গায় বসিয়ে দাও 220, ঠিক আছে? তাহলে 220 যদি হয় একটা কেটে যাবে, তাহলে থাকবে 220 ওহম, 220 ওহম, তাই তো। নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে, নেক্সট স্লাইড। প্রতিটি 5 ওয়াট 220 ভোল্ট রেটিংযুক্ত এন সংখ্যক বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। দেখছো শ্রেণী সমবায়ের যে ফর্মুলা ছিল, তাহলে 1/p ইকুয়ালস টু যদি হয় 1/p1 প্লাস 1/p2 প্লাস এরকম করে চলে যাবে, আপ টু এন পর্যন্ত চলে যাবে। তার মানে ওয়াটেজটা এক্ষেত্রে কমবে, তাই তো? শ্রেণী সমবায়ে যোগ করলে ওয়াটেজ কমবে। তাহলে এটা অঙ্কটা করার দরকার নেই, এমনি মুখে মুখে হয়ে যাবে। এগুলো দেখো বেড়ে গেছে, ওয়াট সংখ্যা এখানে ওয়াটের পরিমাণ বেড়ে গেছে, তাহলে এই একটাই মাত্র আছে কম ওয়াটের, তাহলে এটাই অ্যান্সার হবে। তিন ওহম রোধের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত ক্ষমতা চেয়েছে। ক্ষমতা আমরা জানি পি সমান আই স্কোয়ার আর, তাহলে আই হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু 3, তার মানে 3×9 27, 27 ওয়াট। নেক্সট, বিওটি ইউনিট, বিওটির সঙ্গে কোনটা সমান হবে? দেখো বিওটি আমরা যেটা জানি ওয়াট ঘন্টা বাই হাজার হয়, তাহলে ওয়াট ঘন্টাকে ভেঙে দাও, ওয়াট গুণিত ঘন্টা বাই 1000 ছিল, এটা হচ্ছে বিওটির ফর্মুলা। তাহলে ওয়াটটাকে শুধু ভেঙে দিবে, ভি ইন্টু আই করে দেবে, তাহলে ভি ইন্টু আই ইন্টু এইচ, ভি ইন্টু আই ইন্টু এইচ, তার মানে এটা ঠিক। নেক্সট, সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত 1:2, তাহলে সমান্তরাল সমবায়ে দুটো রোধ আছে, তাদের অনুপাত হচ্ছে 1:2। তাহলে যদি আমি সমান্তরাল সমবায়ে আঁকি, তাহলে তাদের কী চাইছে? ব্যয়িত ক্ষমতার অনুপাত। একটা রোধকে আমি এখানে আঁকলাম, আর একটা রোধকে এখানে সমান্তরাল এঁকেছি, দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যোগ করেছি। তাহলে লক্ষ্য করে দেখো, যখন সুইচ অন করব তখন কি হবে? এটা যদি তুমি ধরো এটা 1, এটা 2 ওহম, তাহলে এর রোধ বেশি, তাহলে এখান দিয়ে কম কারেন্ট যাবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি পি সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তাই তো? তাহলে একবার P1 করি R1, একবার P2 করি, তাহলে ভি স্কোয়ার বাই R2। তাহলে রোধের সঙ্গে দেখো ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে রোধের সঙ্গে যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে এটা 1:2 থাকলে 2:1 হয়ে যাবে, তাহলে 2:1, অর্থাৎ এইটাই অ্যান্সার হচ্ছে 2:1। ক্লিয়ার? একই লাইন ভোল্টেজে কোন বাল্বটির উজ্জ্বলতা বেশি হবে? একই লাইন ভোল্টেজে
তার মানে সবাইকে একই ভোল্টেজ দিচ্ছি, তাহলে নিশ্চয়ই যার ক্ষমতা বেশি তার ওয়াটেজ বেশি হবে, এই উজ্জ্বলতা বেশি হবে। শ্রেণী সমবায় দিলে উল্টো হতো, সমান্তরালে তো এখানে কিছু বলা নেই, তার একই লাইন ভোল্টেজ মানে কি সমান্তরালে যোগ করেছি, ক্লিয়ার? তাহলে এখানে 100টাই অ্যান্সার হবে। এখানে দেখো লক্ষ্য করে, তড়িৎ ক্ষমতার এককে সময়ের একক দিয়ে গুণ করলে তড়িৎ ক্ষমতাকে সময় অর্থাৎ পি ইন্টু টাইম করছি। পি ইন্টু টাইম আমরা প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে তড়িৎ শক্তি দেবে, তড়িৎ শক্তির একক ডব্লু তড়িৎ শক্তি পাওয়া যাবে। নেক্সট 220 ভোল্ট, 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব দুটিকে শ্রেণীতে যোগ করলে বর্তনীর তুল্য ক্ষমতার মান কত হবে? শ্রেণীতে যোগ করা হয়েছে, তাহলে তুল্য ক্ষমতা বের করে ফেলো। আচ্ছা, আবার ফিরে এসেছি। হ্যাঁ, এটা বলে দিলাম, এটা তড়িৎ শক্তি। এখানে লক্ষ্য করে দেখো, শ্রেণী সমবায় যোগ করেছি মানে সেই পি 1/p ফর্মুলা, 1/p ইকুয়ালস টু 1/p1 প্লাস 1/p2। তাহলে এটাকে যদি আমি একটু সরল করি তাহলে দাঁড়াবে p ইকুয়ালস টু p1 p2 বাই p1 প্লাস p2। তাহলে এটা যদি বসাই 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60, এটা সলভ করলে নিচে হয়ে যাচ্ছে 100 আর উপরে হয়ে যাচ্ছে 6 4 24 দুটো শূন্য, তাহলে কেটে দাও 24 ওয়াট 24 ওয়াট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। বৈদ্যুতিক যন্ত্রের এনার্জি রেটিং থেকে যন্ত্রটির ড্যাশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এনার্জি রেটিং থেকে আমরা কি পাবো? তার দক্ষতা, অর্থাৎ স্টার রেটিং যেটা বলে, স্টার রেটিং। এটা স্টার রেটিং ব্যাপারটা বুঝতে হবে, যন্ত্রটা কত বেশি দক্ষতা তা জানা যায়, অর্থাৎ দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটা হচ্ছে দক্ষতা। নেক্সট, বাড়ির বৈদ্যুতিক মিটারে ইউনিট বলতে আমরা কি বুঝি? বিওটি বা বিওটি যেটাকে বলছি বট বা কিলোওয়াট আওয়ার যেটা বলতে পারো। সিএফএল থেকে নির্গত ড্যাশ বিকিরণ ত্বকের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তাহলে আমরা যে একটু পড়েছি সেখানে ইউভি রশ্মি তৈরি হয়, ইউভি রশ্মি এসে কোটিংটা উপর পড়লে সেখান থেকে ভিজিবল লাইট বেরোয়। তাহলে ইউভি রশ্মি যদি কোনো কারণে বাইরে আসে সেটা ত্বকের উপর পড়লে আমাদের শরীরে ক্ষতি হবে। তাহলে ইউভি রশ্মি একটা ডিফেক্ট আছে, ইউভি রশ্মি আমাদের ত্বকের ডিফেক্ট করে, তাই তো সিএফএলের একটা ক্ষতিকারক প্রভাব আমরা পেয়ে গেলাম। এলইডির উপাদান হয় মূলত কি থেকে? অর্ধপরিবাহী থেকে এলইডি তৈরি হয়, তাই তো? ক্লিয়ার? এবার লক্ষ্য করে দেখো, বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। তারপর ওয়াট, ভোল্ট, অ্যাম্পিয়ার এককগুলির মধ্যে সম্পর্ক, ওয়াট সমান অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট। বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা ভোল্টেজ ও ক্ষমতার মান যন্ত্রটির কোন বৈশিষ্ট্য দিয়ে নির্দেশ হয়? নিশ্চয়ই তার রেটিং দিয়ে আমরা দুটো প্রকাশ করি। বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন কি নির্দেশ করে? স্টার চিহ্ন দিয়ে আমরা বৈদ্যুতিক যন্ত্রের দক্ষতাটা প্রকাশ করি, তো দক্ষতাটা যত বেশি স্টার সংখ্যা তত বেশি হবে এনার্জি রেটিং। এলইডি বাতির গড় আয়ু কী রকমের হয়? গড় আয়ুটা দেখবে এটা খুব বেশি হয়, প্রায় 30,000 ঘন্টারও বেশি। ভাস্বর ল্যাম্প, সিএফএল ল্যাম্প এলইডি বাতির ব্যয়িত তড়িৎ শক্তি কতটা দৃশ্যমান আলোতে উৎপন্ন করে? যেটা আমরা পার্সেন্টেজ হিসেবে পেয়েছিলাম, ভাস্বর ল্যাম্পে 40%, সিএফএলে 60%, এলইডিতে
80%। গৃহস্থালী তড়িৎ বর্তনী মিটারে কি পরিমাপ করা হয়? মিটারে আমরা বলেছি তড়িৎ শক্তি, তাই তো, তড়িৎ শক্তি পরিমাপ করা হয়। দুটো প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে সলভ করবে। এটা লক্ষ্য করে দেখো, যেটা আমরা একটু অঙ্কে করেছি। শ্রেণী সমবায় রাখা হচ্ছে 40 ওয়াট আর 60 ওয়াট, তাতে 220 ভোল্ট লাগিয়েছি। আর সমান্তরালে 40 ওয়াট আর 60 ওয়াট লাগিয়েছি। তাহলে কোন ক্ষেত্রে কোন বাতির উজ্জ্বলতাটা বেশি হবে, এর প্রবলেম আমরা করেছি। তোমার এটা বাড়ির জন্য টাস্ক রইল। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমাকে একটা ছবি দেখাচ্ছি, লক্ষ্য করে দেখো। শ্রেণী সমবায়ে যোগ করা আছে 3টে ল্যাম্প, 10 ওয়াট, 60 ওয়াট আর এটাও 60 ওয়াট। লক্ষ্য করে দেখো কোনটার উজ্জ্বলতা বেশি হচ্ছে, দেখতে পাচ্ছ? ক্ষমতা যার কম তার উজ্জ্বলতা বেশি হবে শ্রেণীর ক্ষেত্রে। কেন না, শ্রেণীর ক্ষেত্রে একই প্রবাহ যাবে, তাহলে প্রবাহ মাত্রা একই। এবার তাকে তার রোধ দিয়ে গুণ করো, তাহলে যার রোধ বেশি হবে তার উৎপন্ন তাপটা বেশি হবে। তাহলে যার রোধ বেশি তার আলো বেশি হবে। তাহলে ক্ষেত্রে কার রোধ বেশি? 10 ওয়াটের রোধ বেশি। 10 ওয়াটের রোধ যদি বেশি হয় তার আলো বেশি হবে। সিম্পল অ্যান্সার। তোমরা আগের প্রবলেমটা করে নেবে। তাহলে আমরা এখানে কি কি আলোচনা করলাম সেটা একটু দেখে নাও। তড়িৎ ক্ষমতা আলোচনা করলাম, তড়িৎ শক্তি আলোচনা করলাম, তার একক ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, বিওটি অঙ্ক করার জন্য যেটা ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। সেখান থেকে পেয়েছি কি রেটিং, রেটিংয়ে দুটো পেয়েছি, ভোল্টেজ রেটিংস আর পাওয়ার রেটিং আর স্টার রেটিং, এবং গাণিতিক প্রশ্ন আলোচনা করলাম। তোমরা রিভাইজ করে নেবে। এর ক্ষেত্রে দুটো ফর্মুলা ছিল, P = V × I আর P = V²/R এবং 1 BOT = ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। এই তিনটে ফর্মুলা দিয়ে প্রায় সব অঙ্কগুলোই করে নিলাম। এই দুটো ফর্মুলাতেই মেনলি অঙ্কগুলো হয়ে গেছে। তাছাড়া CFL এবং LED তাদের যে বিদ্যুৎ সাশ্রয় সেটাও আমরা এখানে আলোচনা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে এটা শেয়ার করো। থ্যাংক ইউ।